একাত্তরের দায় দিয়ে জামাতকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আর জামাতকে যারা এতকাল রাজনীতি করার সুযোগ দিয়েছে তাদেরকেও নিষিদ্ধ করতে হবে। জামাতের সাথে জোট করায় জামাতের সহযোগী হিসেবে আওয়ামী লীগ অলরেডি নিষিদ্ধ এবং বিএনপিকেও নিষিদ্ধ করতে হবে। এছাড়াও ২৪-এর আন্দোলনে জামাত এবং শিবির সর্বজন স্বীকৃত ভূমিকা থাকায় ২৪-এর আন্দোলনকে নিষিদ্ধ করে দিতে হবে। জামাতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করায় এনসিপিকেও নিষিদ্ধ করতে হবে। ২৪-এর আন্দোলনেই যেহেতু নিষিদ্ধ হয়ে যাবে, তাই এর মাধ্যমে ক্ষমতায় আসা বর্তমান সরকার এবং তার উপদেষ্টা পরিষদকেও নিষিদ্ধ করতে হবে। আর যেহেতু জামাত দেশ ছেড়ে পাকিস্তানে কখনোই পালিয়ে যায়নি, পালাবেও না, তাই বাংলাদেশকেও নিষিদ্ধ করে দিতে হবে। এখন কথা হচ্ছে ৭১-এর ইস্যুটা কি? ৭১-এর ইস্যু বাংলাদেশ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা জামাতকে দৃশ্যত বেনিশ করে দিয়েছে মনে করে মুক্তিযোদ্ধাদের তালিকা এবং রাজাকারের তালিকা প্রণয়ন করেছে, দেখা গিয়েছে মাত্র ৩৭ জন রাজাকার তাদের তালিকা মতে বাংলাদেশ জামাত ইসলামী দল সাপোর্ট করত। ৮,০০০-এরও বেশি সাপোর্ট করত আওয়ামী লীগকে, অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মী ছিল ৮,০০০ জন রাজাকার। বিএনপির রাজাকার ৩,০০০-এরও বেশি বিএনপি দল করত। ৩,০০০-এর বেশি যে দলে রাজাকার রয়েছে, ৮,০০০-এর বেশি যে দলে রাজাকার রয়েছে, তারা নিষিদ্ধ হবে নাকি মাত্র ৩৭ জন রাজাকার যে দলে আছে তারা নিষিদ্ধ হওয়ার কথা? আসেন, তাণ্ডবলীলা কারা বেশি চালিয়েছে? যদি ৭১ সালে হত্যা, দর্শন, লুণ্ঠন করার ক্ষেত্রে আমরা প্রতিযোগী মনে করি, তাহলে ৮,০০০ জনের অন্যায় বেশি হবে, তাদের নির্যাতন মানুষের উপরে বেশি হবে, নাকি ৩,০০০ জনের বেশি হবে, নাকি ৩৭ জনের বেশি হবে? এই বিচারের ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম। এবার আসেন, রাজাকারদের পুনর্বাসন কারা করেছে? মূলত ৭১-এর মুক্তিযুদ্ধ সে শেখ মুজিব হোক, সে চায়নি দেশ ভাগ হোক, সেটা তিনি চাননি, বরং তিনি চেয়েছেন, তিনি সমগ্র পাকিস্তানের রাষ্ট্রপ্রধান হতে চেয়েছেন। যে কারণে তিনি মুক্তিযুদ্ধের প্রথম রাতে গা ঢাকা দিয়ে পাকিস্তানে ছিলেন। পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে যেই দেশে যুদ্ধ হয়েছে সেই দেশের রাষ্ট্রপ্রধানকে অ্যারেস্ট করার পরে জীবিত ছেড়েছে। উদাহরণ চান? আপনারা লিবিয়ার দিকে তাকান, গাদ্দাফিকে হত্যা করা হয়েছে। ইরাকের দিকে তাকান, সাদ্দাম হোসেন সাহেবকে জেলে রেখে এরপরে ফাঁসি দিয়ে ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের এমন কি অত বড় লিডার, অত বড় পীর, যাকে সসম্মানে আবার বাংলাদেশে ফেরত দিয়েছেন তার দেশ স্বাধীন হওয়ার পরেও? তার মানে ছিল এখানে গাদ্দারি ছিল, যেটা প্রমাণিত হয়েছে ৭১ পরবর্তী সময়ে ৭৫ পর্যন্ত। সুতরাং সবচাইতে বড় দেশের সাথে গাদ্দারি যদি করে থাকে তাহলে সেটা শেখ মুজিবুর রহমান করেছেন। এবং রাজাকারদের পুনর্বাসনের কথা অথবা যুদ্ধাপরাধীদেরকে পুনর্বাসন করা, রাজনীতিতে অংশগ্রহণ করার কাজ যদি করে থাকে, জামাত ইসলামী স্বাধীনতার পর থেকে পর্যন্ত একবারও ক্ষমতায় আসেনি। যারা ক্ষমতায় এসছে তারাই করেছেন। এখন যারা জামাতের জনপ্রিয়তায় জেলাস ফিল করে জামাতের বিরোধিতা করে, জামাতকে মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ বানিয়ে যারা রাজনৈতিক ফায়দা হাসিলের চিন্তা করছেন, তারা একটু আয়নায় নিজেদের চেহারা দেখুন। আপনার দল স্বাধীনতার পক্ষে কি করেছে আর স্বাধীনতার পরে বাংলাদেশের বিরুদ্ধে কি পরিমাণ ষড়যন্ত্র এবং দুর্নীতি করেছে। সুতরাং ২৪-এর আমরা স্পিডকে ধারণ করি ৭১-কে সাথে নিয়ে। সুতরাং আমরা এই প্রজন্মের যারা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির করি, আমরা অবশ্যই ৭১ আমাদের চেতনা এবং ২৪-এর স্পিডকে ধারণ করে আমরা আগামীর বাংলাদেশ সাজাতে বদ্ধপরিকর। আপনিও যদি আগামীর বাংলাদেশকে একটি সুন্দর এবং সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত, আদর্শ বাংলাদেশ গঠন করতে চান, তাহলে আমাদের সাথে ঐক্যমত্য পোষণ করেন। আর যদি বিরোধিতা করেন, বুঝতে হবে আপনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব চাননি, বরং আপনি ফ্যাসিস্টদের পুনর্বাসনের ধূসর এবং বাংলাদেশে চাঁদাবাজির হোতা, আপনি মাদক ব্যবসার ডিলার,
এবং বাংলাদেশকে একটি অস্থিতিশীল বাংলাদেশ হিসেবে আপনারা অতীতে যেভাবে রেখেছেন ভবিষ্যতে সেভাবে রাখতে চাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য যারা কল্যাণকর তাদের হাতেই আগামীর ক্ষমতা দান করুন, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।